আমরা জানি যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষকে কিন্তু এখন জেরা করছে ইডি এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে নজর রয়েছে ইডির। ডায়েরিতে সাংকেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত মর্মোদ্ধারে ব্যস্ত ইডি। কুন্তলকে জেরা করে সেই সাংকেতিক ভাষার অর্থ জানতে চাইছেন ইডির আধিকারিকরা। এই বিষয়ে জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, ইডি সূত্রে ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত? কুন্তল ঘোষকে জেরা করে কি কি তথ্য সামনে এলো? দেখো সঙ্গীতা, তোমাকে প্রথমেই বলে দিই, কুন্তল ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে। আজকেও কিন্তু জেরা করা হবে, এখনও জেরার প্রক্রিয়া শুরু হয়নি। প্রথমে তার মেডিকেল টেস্ট করানো হবে, তারপর তাকে কিন্তু জেরা করা হবে। ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়ি থেকে যে দুটি ডায়েরি তারা বাজেয়াপ্ত করেছেন, সেই ডায়েরি দেখে যেটা ইডি আধিকারিকরা বলছেন যে কিছু তথ্য কিন্তু সাধারণ ভাষায় লেখা রয়েছে, কিন্তু টাকার অঙ্ক সাংকেতিক ভাষা লেখা রয়েছে, কোড ওয়ার্ডে লেখা রয়েছে। সেই সাংকেতিক ভাষার টাকা অঙ্ক কী সেটাই জানার জন্য দফায় দফায় কুন্তল ঘোষকে জেরা করা হচ্ছে। ইডির আধিকারিকরা দাবি করছেন, যেদিন তাকে গ্রেপ্তার করা হলো, তুমি জানো ইডি সূত্রের মারফতে আমরা খবর পেয়েছিলাম, প্রথমে তাকে আটক করা হয় এবং তখনই কিন্তু সেই ডায়েরি পাওয়া গেছিলো। সেই ডায়েরি সামনে রেখেই কুন্তল ঘোষকে যখন প্রশ্ন করা হয় যে এই সাংকেতিক ভাষায় টাকার যে অঙ্ক লেখা হয়েছে এটা কি আসলে, তখন কিন্তু কুন্তল ঘোষ বারবার সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন এবং তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এবং সেই সাংকেতিক ভাষার অর্থ কী, অর্থাৎ টাকার অঙ্ক কী, সেটা জানার জন্যই কিন্তু গতকালও তাকে জেরা করা হয়েছে। আজকেও তাকে কিন্তু জেরা করা হবে। এবং ইডির আধিকারিকরা মূলত জানাচ্ছেন সেই দুটো ডায়েরির মধ্যেই কিন্তু টাকার যে মোট অঙ্ক, কত টাকা এই গোটা দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষ নিয়েছে, কাদের কাছ থেকে কত টাকা নিয়েছে, গোটা রহস্য লুকিয়ে রয়েছে। এবং তাই জন্য এই দুটো ডায়েরি খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাকে বলে দিই, সিবিআই কাস্টাডিতে তুমি জানো কিছুদিন আগেই, কয়েক মাস আগেই লালন শেখ মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু, এবং তার থেকে সেই ঘটনার পর আরও সতর্ক ইডি। 24 ঘন্টা কুন্তল ঘোষকে সিসিটিভির নজরে রাখা হচ্ছে। ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময়, জেরার সময়, গোটা জেরার যে প্রক্রিয়া সেটা তো সিসিটিভি রেকর্ড করছি, তার বাইরেও কুন্তল ঘোষ যখনই বসে রয়েছে, যে রুমে থাকছে, এমনকি যখন বাথরুম যাচ্ছে কুন্তল ঘোষ, তখনও কিন্তু একজন পুলিশ এবং সিআরপিএফের জওয়ান বাথরুমের বাইরে থাকছেন এবং নজর রাখছেন। সব মিলিয়ে কিন্তু সিবিআই কাস্টাডিতে লালন শেখ রহস্য মৃত্যুর ঘটনার পর একদিকে যেমন ইডি অফিসাররা আরও সতর্ক রয়েছেন এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, সেই দিকে নজর রয়েছে। অন্যদিকে দুটো ডায়েরি খুবই ইম্পর্টেন্ট এবং এই দুটো ডায়েরিতে যে সাংকেতিক ভাষায় অর্থের অঙ্ক লেখা রয়েছে সেটা কিন্তু রহস্যভেদ করার জন্য ইডির অফিসাররা দফায় দফায় জেরা করা হচ্ছে কুন্তল ঘোষকে। আর কিছুক্ষণের মধ্যেই ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষকে ইডির যে অফিস তুমি সামনে দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7 তলায়, এই অফিস থেকে কুন্তল ঘোষকে বার করা হবে এবং মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে, যেহেতু 48 ঘন্টা হয়ে যাবে এবং 48 ঘন্টার মধ্যে একবার মেডিকেল টেস্ট করানোর পর আজকে ফের কুন্তল ঘোষকে বসিয়ে জেরা করা হবে। এবং যে তথ্য তোমাকে দিলাম, যে দুটো ডায়েরি, সেই দুটো ডায়েরির যে রহস্য, টাকার অঙ্কের যে রহস্য সাংকেতিক ভাষায় লেখা রয়েছে, একেবারে সেদিকেই নজর রাখছেন ইডির আধিকারিকরা। তোমাকে অনেক ধন্যবাদ প্রকাশ। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ, এমনই দাবি করছেন ইডির আধিকারিকরা। ঠিক কি জানা যাচ্ছে ইডি সূত্রে, আসুন দেখে নিন। প্রাথমিক উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামেই তোলা হয়েছিল প্রায় 14 কোটি টাকা। 2014 টেট পাশ করানো ও চাকরি দেওয়ার জন্য নেওয়া হয় আরও প্রায় 5.25 কোটি। এছাড়াও টাকা তোলা হয়েছিল নবম থেকে দ্বাদশ, এমনকি এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের জন্য। নিয়োগকাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির পর আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। 24 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানোর পর শনিবার নিউ টাউনে এক অভিজাত আবাসনে কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করা, তদন্তকে বিপথে চালিত করার চেষ্টার মতো অভিযোগ এনেছে ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে হুগলির এই যুব তৃণমূল নেতার নাম প্রথমে উঠে আসে পর্ষদের অপসারিত সভাপতি ধৃত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। কুন্তলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের থেকে 19 কোটি টাকা তোলার বিস্ফোরক অভিযোগ করেন তাপস। কুন্তল ঘোষ টাকা পয়সা নিয়েছিল, কাদের কাছ থেকে কত টাকা ও নিয়েছে সেই হিসেবটা দাঁড়াচ্ছে 19,44,50,000-এর মতো। অন্যদিকে শনিবার যুব তৃণমূল নেতাকে গ্রেফতারির পর
ব্যাংশাল আদালতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তে নেমে দেখা গিয়েছে 30 কোটি টাকার দুর্নীতি হয়েছে। টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন কুন্তল ঘোষ। এই প্রেক্ষাপটে আদালতে জমা দেওয়া নথিতে ইডি দাবি করেছে, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে মোট 10 কোটি 48 লক্ষ নিয়েছেন কুন্তল ঘোষ। আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে তোলা হয়েছিল 3 কোটি 30 লক্ষ 60 হাজার টাকা। এছাড়া 2014 প্রাইমারি টেটে পাশ করানো ও নিয়োগ মিলিয়ে নেওয়া হয়েছিল 5 কোটি 23 লক্ষ 50 হাজার টাকা। অর্থাৎ মোট 19 কোটি 2 লক্ষ 10 হাজার টাকার হিসেব আদালতে জানিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, প্রমাণ হিসেবে প্রার্থীদের অ্যাডমিট কার্ড, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের তালিকা উদ্ধার হয়েছে। ইডি জানিয়েছে কুন্তলের ফ্ল্যাট থেকে একটি নোটবুক উদ্ধার হয়েছে, যেখানে কোন কোন প্রার্থী টেটে পাশ করেছেন এবং প্রাথমিক ও নানা স্তরে চাকরি পেয়েছেন তার তালিকা রয়েছে। সারা ভারতবর্ষে রেড হয়েছে, কোথাও কোথাও বড় রাঘব বোয়াল ধরে পড়েছে, কিন্তু এখানে তো চুনোপুটি থেকে রাঘব বোয়াল সবাই লুটেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, এখানেই শেষ নয়। নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থী এবং এসএসসি এর গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের থেকেও তোলা হয়েছে প্রচুর টাকা। যদিও ইডির দাবি, জেরায় কুন্তল জানিয়েছেন তিনি নন, তৃতীয় কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি টাকা তুলেছেন। তিনি স্রেফ 10% কমিশন নিয়েছেন। এই অভিযোগ আর এই ঘটনাগুলো বেরোতোই না যদি না মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে কে কি কাটমানি নিয়েছে, আপনারা ডিকেবিকে দিদিকে বলুন, আমি আমার দলের লোককে শাস্তি দেবো। ফলে ইট ইজ দ্য ক্রেডিট অফ মমতা ব্যানার্জি। আমি শুধু এইটুকুনি বলবো, আমাদের দল অন্যায়কে। এখন এই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল, কার মাধ্যমে গেল, সেই তথ্যই বের করে আনতে মরিয়া তদন্তকারীরা। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজির জন্মদিবস উপলক্ষে আরএসএস এর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোহন ভাগবত। সরাসরি চলে যাব শহীদ মিনারে। समय का भाग्य चक्र अगर सीधा चलता तो नेताजी भारत के अंदर प्रवेश करके बहुत आगे आ चुके होते और यहाँ के स्वतंत्रता के लिए यहाँ रहकर प्रयास करने वाले और उनका मिलन होता और भारतवर्ष बहुत पहले स्वतंत्र हो जाता। ऐसे नेताजी का स्मरण करना क्यों करना? इसलिए उनके प्रति कृतज्ञता तो है ही, उनके गौरव में ये स्मरण करना हमारा कर्तव्य है। ये सारे गुण उनके हमारे अंदर आने चाहिए। ये दूसरी बात है। और उनके सपनों में भारत का जो करना था उनको, वो अभी अधूरा है, तो उस कार्य को भी पूरा करना है। हम लोग काम करते हैं तो उसकी एक दिशा होती है, उसका एक गंतव्य होता है। गंतव्य की ओर जाने का रास्ता देश काल परिस्थिति अनुसार अलग अलग करना पड़ता है, परंतु गंतव्य कभी नहीं बदलता। पहले सुभाष बाबू ने और कांग्रेस के आंदोलन में कानून में बैठने वाला आंदोलन किया, सत्याग्रह किए, आंदोलन बनाए, अधिवेशनों में भाग लिया। लेकिन जब उनको ध्यान में आया कि आज की परिस्थिति में केवल इतना करने से नहीं होगा, एक सशस्त्र प्रयास की भी आवश्यकता है, तो उसका भी प्रयास उन्होंने किया। रास्ते अलग अलग होंगे दोनों, या भारतवर्ष में उस समय अलग रास्तों से जाने वाले लोग होंगे, लेकिन गंतव्य तो सबका एक था। और इसलिए उस गंतव्य को पक्का रखना, तो उस गंतव्य के बारे में नेताजी की दृष्टि क्या थी, समझना पड़ेगा। और देश काल परिस्थिति अनुसार जो रास्ता मिलता है वो कभी आसान मिलता है, कभी बहुत कठिन मिलता है। जैसा रास्ता है वैसा उसको पार करने के लिए अपनी गुणवत्ता होनी पड़ती है। रास्ता बदलता है, रास्ते को इज़म कहते हैं, अमुक इज़म तमुक इज़म, इज़म बदलते रहते। इज़म महत्व की बात नहीं है, गंतव्य क्या है ये महत्व की बात है। और उस गंतव्य तक जाने के लिए सब प्रकार की परिस्थिति में आगे बढ़ने की सातत्य की वृत्ति और आवश्यक गुण संपदा है कि नहीं, ये दूसरी बात है। तो गुण संपदा के लिए भी, उस पथ का पथिक होने के लिए भी हमारे सामने उनका आदर्श है, सुभाष बाबू का आदर्श है। और गंतव्य के लिए भी
उनके आंखों के सामने जो गंतव्य था वही हमारा गंतव्य है। हम संघ के लोग तो वही काम करते हैं। इस देश के वैभव संपन्नता के लिए काम करने वाले सब लोगों को हम कहते हैं कि वो संघ का ही काम कर रहे हैं, जो प्रामाणिकता से, निस्वार्थ बुद्धि से भारतवर्ष के परम वैभव संपन्नता के लिए काम कर रहे हैं। भारतवर्ष का विश्व में जो अवदान अपेक्षित है, जिसके बारे में जो अमृत वचन आपने सुना, उसमें स्पष्ट उल्लेख है, सुभाष बाबू ने ही कहा है, वो अवदान भारत विश्व में दे सके ऐसा उसको बनाना। वैभव संपन्न यानी आज की व्याख्या नहीं, अमेरिका भी वैभव संपन्न है, चाइना भी कहता है वो वैभव संपन्न है। ऐसा नहीं, हमारा वैभव क्या है? भौतिकता केवल हमारा वैभव नहीं, सब प्रकार की भौतिकता में अग्रणी रहकर भी संपूर्ण दुनिया का गुण वैभव बढ़ाना, संपूर्ण दुनिया में सुख शांति लाना, संपूर्ण दुनिया को स्वातंत्र्य देकर भी समता लाना, उसके लिए आवश्यक बंधुभाव को पैदा करना, ये करने वाला भारत वो वैभव संपन्न भारत है। ऐसा भारत खड़ा करना ये गंतव्य है। सुभाष बाबू ने भी वही बताया अमृत वचन में। भारत क्या है? भारत एक अमर राष्ट्र है। क्यों? भारत का प्रयोजन कभी समाप्त नहीं होता। भारत के होने का जो कारण है प्रकृति में, वो समाप्त नहीं होता। भारत सारी दुनिया को धर्म देता है, रिलीजन नहीं, धर्म एक अलग बात है। संपूर्ण दुनिया को एक रखने वाला, उसको उन्नत करने वाला, सृष्टि के पर्यावरण के साथ उसको चलाने वाला, मानव की उन्नति के साथ साथ संपूर्ण सृष्टि की उन्नति साधने वाला, इसके लिए आवश्यक संयम, इसके लिए आवश्यक व्यवहार का संतुलन दुनिया को सिखाने वाला जीवन, वो धर्म दुनिया को देने वाला भारत, वो धर्म नित्य आवश्यक रहता है। आज की स्थिति में जो हम देखते हैं, सारी दुनिया भारत की ओर नजर गड़ाकर खड़ी है। उस प्रयोजन को संपन्न करने का समय है। उसी प्रयोजन को सिद्ध करने के लिए अपना काम है, संघ का काम है। और इसलिए अच्छे पक्के सच्चे हिंदू को हम गढ़ते हैं, क्योंकि ये अगर करना है तो प्रयत्नों की दिशा क्या होगी? कल मेरे हाथ में यहां की एक पुस्तक लग गई, तरुणेर स्वप्न। नेताजी ने कहा है कि 1924 तक मेरे जो विचार है इस पुस्तिका में मैंने संग्रहित किए हैं। और कलकत्ता में 1928 में जो कांग्रेस अधिवेशन हुआ, जिसमें डॉक्टर साहब भी आए थे और नेताजी और उनकी चर्चाएं हुई थी, उस अधिवेशन में इस पुस्तक का प्रकाशन हुआ है।